তো বাদর গিরগিটি আবারও মুখোমুখি হয়েছে, তবে এবার তারা একে অপরের শত্রু না, বরং তারা একত্রে পৃথিবীর সবথেকে শক্তিশালী সবথেকে শক্তিশালী না, তারা একত্রে এক কুখ্যাত শক্তিশালী নিষ্ঠুর জন্তুর মুখোমুখি হতে চলেছে। বাই দ্য ওয়ে, এই ভিডিওতে আমি বাদর গিরগিটির রোম্যান্স থেকে শুরু করে কিছু কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আলোচনা করব, যেটার কারণে হয়তো আমার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতেই পারে। সো আর ফার্দার সময় নষ্ট করছি না। হে গাইজ, আমি আর এই ভিডিওতে আমি গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেইন করব। গল্পের শুরুতেই আমরা কংকে দেখতে পাই যে হলো আর্থের মধ্যে রয়েছে। হলো আর্থ হচ্ছে একটা কমপ্লিটলি আলাদা ডাইমেনশন, যেখানে অনেক বৃহৎ বৃহৎ জন্তুরা বসবাস করে। সো আমরা দেখতে পাই যে কংকে কুকুরের মতন দেখতে কিছু জন্তু তারা করেছে, যাদেরকে ওয়ার্ট ডগ বলা হয়। তবে কং বানর হলেও যথেষ্ট বুদ্ধি আছে তার, গায়ের জোরে না পারলেও ভয় দেখিয়ে তো তাদের তাড়িয়ে দিতে পারবে, এবং সে সেটাই করে। তারপর কং স্নান টান করে ফ্রেশ হয়ে একদম নিজের ভোজনটা নিয়ে বসেছে। তবে সেই মুহূর্তে সে ভিন্ন আর একটা জন্তুর আওয়াজ শুনতে পায়, যার আওয়াজটা অনেকটা কং এর মতন, এবং কং এরকমই একটা আওয়াজের খোঁজ অনেকদিন ধরেই করে যাচ্ছে। দেখুন, এটা আপনাকে বুঝতে হবে যে কং খুবই একা। সেও তার কামনা, বাসনা, মনের বেদনাগুলো শেয়ার করার জন্য কাউকে তো খুঁজবে, তবে তার মতন সে কাউকেই খুঁজে পাচ্ছে না। একটা জন্তুর তো আওয়াজ সে খুঁজে পায়, তবে সে লক্ষ্য করে যে একটা ব্যাঙের মতন ছোট প্রাণী সে সেই অদ্ভুত আওয়াজটা করছিল। তারপর আমরা আরেকজন সায়েন্টিস্টকে দেখতে পাই, ডক্টর ইলিন অ্যান্ড্রিউস। ইনি কংয়ের উপরে অনেক আগে থেকেই রিসার্চ করে যাচ্ছেন। মনার্কের একজন চিফ সায়েন্টিস্ট সে। যাই হোক, মনার্ক হচ্ছে একটা সংগঠন যারা এইসব জন্তুজন্তুগুলোর উপরে নজর রাখে, মানে খুব গুরুত্বপূর্ণ কোনো সংগঠন না। মানে মোটমাট কথা হচ্ছে, এদের দিয়ে সাধারণ মানুষের কোনো লাভ হয়নি, জন্তুরা জন্তুদের কাজ করেই গেছে। সো যাই হোক, ডক্টর অ্যান্ড্রিউস সে সেই জন্তুগুলোর পক্ষে, মানে গর্জিলা বলুন, কং বলুন বা অন্যান্য জন্তুরা বলুন, তারা যতই তোলপাড় করুক, ধ্বংসমংস করে দিক, ডক্টর অ্যান্ড্রিউস এই জন্তুগুলোরই পক্ষে। সে মনে করে যে এই প্রকৃতির যে অর্ডারটা রয়েছে, যে ব্যালেন্সটা রয়েছে, এটাকে গর্জিলা বজায় রেখেছে। এবং গল্পের শুরুতেও তো আমরা এরকমই একটা দৃশ্য দেখলাম। সাইলা নামক সেই জন্তুটা রোমে এক বড় তোলপাড় শুরু করেছে, এবং অন্যদিকে পৃথিবীর রকওয়ালা গর্জিলা চলে যায় সেই জন্তুটার সাথে লড়াই করার জন্য। দেখুন, মাটির উপরে দুনিয়ায় গর্জিলার রামরাজত্ব চলছে, এবং সে চায় না যে অন্য কোনো জন্তু এসে সেখানে রাজত্ব করুক। অন্যদিকে এই সাইলা নামক এই জন্তুটা লিটারালি একটা দুমুখো সাপ। আমরা গডজিলা কিং অফ দ্য মনস্টারে দেখেছিলাম লাস্টে, যে গডজিলা যখন সেই কিং গিদোরাকে হারানোর পর মনস্টারদের রাজাতে পরিণত হয়, তখন এই জন্তুটা গডজিলার দাসত্ব স্বীকার করে নেয়। উল্টে এখন সে আবার গডজিলার সাথে লড়তে চলে গেছে, মানে কতটা বেইমান। যাই হোক, সেই লড়াইটা বেশিক্ষণ চলে না। 1 মিনিটের মধ্যে গডজিলা সেই জন্তুটাকে তার অকাতটা দেখিয়ে দেয়। দেখুন, গডজিলাকে হারানো অত সম্ভব, যে হারাতে পারতো সেই কিং গিদোরা, তার গল্প তো এই ওয়ার্নার ব্রোস অনেক আগেই শেষ করে দিয়েছে। আমি জানি না যে অত বড় জন্তুটার গল্প এটা আগে কেন শেষ করলো। তো যাই হোক, গডজিলার এখন অত বড় কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তার একারই রাজত্ব চলছে। উপরন্তু তার কাছে রয়েছে সেই ক্ষেপণাস্ত্র, তার অ্যাটমিক ব্রেথ, যেটাকে লিটারালি সে স্প্যাম করে বেড়ায়। মানে ওই যে ভিডিও গেমে হ্যাকার হয় না, যাদের কাছে এইম বোর্ড থাকে, এলো পাথারি গুলি চালাতে থাকে, সেগুলোকে স্প্যাম করতে থাকে। সো গডজিলার অ্যাটমিক ব্রেথটাও সেম হয়ে গেছে। যখন মুড হচ্ছে, যার উপরে ইচ্ছে করছে, সেই অ্যাটমিক ব্রেথ মেরে দিচ্ছে। মানে লিটারালি একটা ওপি ক্যারেক্টার, বিনা হ্যাকেই একখানা ওভারপাওয়ার্ড ক্যারেক্টার সে। যাই হোক, লড়াই করার পর গডজিলা চলে যায় বিশ্রাম নেওয়ার জন্য। তার নতুন একটা বিশ্রাম নেওয়ার জায়গা হয়েছে সেই কলোসিয়াম, যেখানে একটা ছোট্ট বিড়ালের মতন সে ঘুমায়। জিনিসটা দেখতে খুব কিউট লাগলো, আমার একদমই কিউট লাগেনি। বিশেষ করে যদি আপনি গ্রাউন্ড লেভেলে জিনিসটাকে নিয়ে চিন্তা করেন, তো সেই স্থানের মানুষদের কথা চিন্তা করুন, যে একটা অত বড় জন্তু কলোসিয়ামের মধ্যে ঘুমাচ্ছে। যাই হোক, সেই ভিন্ন দুনিয়ার কথা আলোচনা করা যাক, যেটা হচ্ছে হলো আর্থ। এই হলো আর্থের সায়েন্সটাকে ধীরে ধীরে আপগ্রেড করা হয়েছে। আপনি যদি এই মনস্টারভার্সের প্রথম দিকের সিনেমাগুলো দেখেন, যেমন কং, স্কাল আইল্যান্ড, যেখানে হলো আর্থের এক্সপ্লেনেশন আলাদা ছিল। হলো আর্থ বলতে তারা বুঝিয়েছিল যে এই মাটির নিচেই একটা ফাঁপা দুনিয়া, যেখানে অন্যান্য জন্তুরা বসবাস করে, এবং পরে সেটাকে চেঞ্জ করে তারা একটা অল্টারনেট ডাইমেনশন বানিয়ে দিয়েছে, যেটা অনেকটা মেক সেন্স করে। কারণ মাটির নিচে যদি এত বড় বড় জন্তুরা থাকতো, তাহলে মানুষরা অনেক আগেই জানতে পেরে যেত, তাই না? সো যাই হোক, সেই হলো আর্থে মনার্কের একটা আউটপোস্ট রয়েছে। তো আউটপোস্ট নাম্বার 1-এ তারা কিছু সাইসমিক অ্যাক্টিভিটি লক্ষ্য করতে পেরেছে। তাদের কাছে কিছু সিগন্যাল এসেছে, যেটা একদমই নর্মাল না। এখন এটা তাদের হার্ডওয়্যারের সমস্যা হতেই পারে, তারা ব্যাপারটাকে সিরিয়াসলি নেয় না। ডক্টর অ্যান্ড্রিউসের কাছেও সেই রিপোর্টটা আসে যে সেই হলো আর্থে একটা অ্যাক্টিভিটিস হয়েছে। তাদের কাছে এরকম কিছু সিগন্যাল এসেছে, এটা জানার জন্য তাদের একটা সার্ভে টিম পাঠানোর প্রয়োজন। যাই হোক, যে স্থানে সেই জিনিসটা ঘটেছে, সেই স্থানে আবার কং বিরাজ করে, মানে সেই স্থানটা হচ্ছে কংয়ের শিকার করা এলাকা। এখন এই সায়েন্টিস্টদের একটাই চিন্তা, যে কং যাতে আবার সেই স্থান ছেড়ে আবার পৃথিবীর উপরে না উঠে আসে, তাহলে তো আবার গডজিলার সাথে লেগে যাবে। মানে তাদের দুজনের মধ্যে একটা ডিল হয়েছিল না পুরনো, মানে গডজিলা কংকে বলেই দিয়েছে যে ভাই তুই হলো আর্থে থাক, আমি উপরে থাকবো, বাইরে আসলে আবার খেলাবো। সো সেই ডিল যাতে ভঙ্গ না হয়। যাই হোক, এখন স্থানটা হচ্ছে বার্বাডোস, যেখানে হলো আর্থের একটা অ্যাক্সেস পয়েন্ট রয়েছে, মানে সেই হলো আর্থে যাওয়ার একটা দরজা অথবা একটা পোর্টালও আমরা বলতে পারি। অন্যদিকে মোনার্কের একটা স্কুল রয়েছে, একটা একাডেমি, যেখানে জিয়া নামক সেই মেয়েটা পড়াশুনো করে। মেয়েটা কথা বলতে পারে না, মেয়েটাকে আমরা এর আগেও দেখেছি, যার সাথে কংয়ের একটা ভালো রিলেশন রয়েছে। সো সেই মেয়েটাও একটা দুঃস্বপ্ন দেখছে, সে ফিল করতে পারছে যে বড় সড়ো কিছু একটা আসছে, একটা বড় বিপদ।
সে অদ্ভুত অদ্ভুত কিছু ছবি এঁকেছে। স্কুলের বাকি বাচ্চারা তো তাকে পাগল মনে করছে, তবে সে তো এক্সপ্লেন করতে পারছে না যে তার সাথে অ্যাকচুয়ালি কী হচ্ছে। যাই হোক, এই মেয়েটা স্টোরি আশা করি আপনারা জানেন। না জানলে আপনাদের বলে দিই, আপনারা কং স্কাল আইল্যান্ডের সিনেমাটা দেখেছিলেন তো? যদি না দেখে থাকেন তো কী করছেন? মনস্টারভার্সের কমপ্লিট একটা প্লেলিস্ট বানানো আছে, আপনারা ডেফিনেটলি চেক আউট করতে পারেন। সো সেই স্কাল আইল্যান্ড যেখানে আমাদের কং বসবাস করতো, একটা ঝড়ের কারণে সম্পূর্ণ আইল্যান্ড ধ্বংস হয়ে গেছে। তারপরেই তো কংকে সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় আনা হয় এবং সেইখানে মানুষদের কিছু ট্রাইব বসবাস করতো, মানুষদের কিছু প্রজাতি যাদেরকে ইউই ট্রাইব বলা হতো এরা। সো সেই ট্রাইবেরই একটা সদস্য হচ্ছে জিয়া। সেই স্থানটা তো ধ্বংস হয়ে গেছে, তবে ডক্টর অ্যান্ড্রু জিয়াকে দত্তক নিয়েছে, তার নিজের মেয়ের মতনই ভালোবাসে তাকে। সো ইদানিং জিয়া কিছু দুঃস্বপ্ন দেখছে, কিছু হ্যালুসিনেশন করছে। অনেকে তো তাকে পাগল মনে করছে, তবে ডক্টর অ্যান্ড্রুজ জানে যে না, তার মেয়ে তো পাগল না। সে যে ছবিগুলো আঁকছিল, সেই ছবিগুলো এক্স্যাক্ট যে সাইসমিক অ্যাক্টিভিটিসগুলো হয়েছিল না সেই মোনার্কের আউটপোস্ট যেটা হলো আর্থের মধ্যে রয়েছে, সেটার সাথে ম্যাচ খেয়ে যাচ্ছে। মানে যে সিগন্যালের রিডিংসটা তারা পেয়েছে এবং তার হাতে আঁকা ছবি দুটো সেম ম্যাচ করে যাচ্ছে। আর এই ব্যাপারটা নিয়ে সে চলে যায় বার্নির সাথে সাক্ষাৎ করতে, যাকে আমরা এর আগেও দেখেছিলাম। টু বি অনেস্ট, এই সিনেমার সব থেকে ওয়ার্স্ট ক্যারেক্টার এটা। মানে এই মানুষটার ফালতু কমেডি, তার ফালতু ডায়লগ আমাকে এতটা ইরিটেট করেছে এই সিনেমাতে। যাই হোক, সে বার্নি একটু পাগলাটে টাইপের, তবে সে কিছু ফ্যাক্ট নিয়েই আলোচনা করে। তো বার্নিকে সে সেই জিনিসটা দেখায়। ডক্টর অ্যান্ড্রুজ তার বাকি সায়েন্টিস্টদের কাছে এই জিনিসটা এই কারণে নিয়ে যায়নি কারণ তারা মনে করছে যে এটা হয়তো সাধারণ কোনো রেডিও ইন্টারফিয়ারেন্স, তার কথা কেউ বিশ্বাস করবে না, তবে কিছু তো একটা ব্যাপার রয়েছে। বাই দ্য ওয়ে, একটা কথা তো আপনাদের বলতে ভুলেই গেছিলাম। সেই যে মোনার্কের আউটপোস্ট যেটা সেই হলো আর্থের মধ্যে রয়েছে, আউটপোস্ট 1, যেখান থেকে তারা প্রথম সিগন্যালটা পেয়েছিল। সো সেইখানে তো একটা মানুষ একদম নাক ডেকে ঘুমাচ্ছে। কে জানতো যে প্রথম বিপদটা তার উপরেই ধেয়ে আসবে। একটা বৃহৎ জন্তু সেই সম্পূর্ণ আউটপোস্টটা ধ্বংস করে দিয়ে চলে যায়। অন্যদিকে সেই মোনার্কের সদস্যরা তো একদম তোড়জোড় করা শুরু করেছে, কারণ সেই গডজিলা ঘুম থেকে উঠে পড়েছে। গডজিলার ভাইটালসগুলো বেড়েই যাচ্ছে, মানে সে উত্তেজিত। তবে কি হয়েছে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। অন্যদিকে সেই মোনার্কের যে অ্যাক্সেস পয়েন্টটা রয়েছে না, যেটা বারবাডোসে রয়েছে, সেখান থেকে আচমকা কং বাইরে বেরিয়ে আসে, মানে সেই পোর্টালের মাধ্যমে। এখন আপনারা তো জানেন যে কং যদি এই সারফেস ওয়ার্ল্ডে চলে আসে তাহলে আবার সেই গডজিলার সাথে কংয়ের ঝামেলা লেগে যাবে, যেটা অবশ্যই কেউই চায় না। যাই হোক, কং মোটামুটি আহত, সে একটু রেস্ট নিচ্ছে। তার একটা দাঁত নড়ে গেছে, সেই দাঁতটাকে চেঞ্জ করা প্রয়োজন, নইলে সেখান থেকে ইনফেকশন ছড়াবে। আর সেই সময় চলে আসে এই বৃহৎ জন্তুদের এক ডাক্তার, যার নাম হচ্ছে ট্র্যাপার। সেই ট্র্যাপার মনে মনে ডক্টর অ্যান্ড্রুজকে ভালোবাসে, তবে তাদের এই কেমিস্ট্রির বিন্দুমাত্র আমরা কিছু ফিল করতে পারি না, কারণ এই সিনেমা আমাদের সেমন কিছু ফিল করাই না। যাই হোক, সেই সময় বার্নি আবারও চলে আসে। সে সেই সিগন্যাল রিডিংসগুলো নিয়ে রিসার্চ করে অনেক কিছু তথ্য পেয়েছে। সেই যে সিগন্যালের যে প্যাটার্নটা এসেছে, তারপর জিয়া নামক সেই মেয়েটা যে ছবিটা এঁকছে, সেগুলো কোনো র্যান্ডাম ছবি না, সেগুলোর একটা মানে রয়েছে। প্রথম পার্ট যখন গডজিলার সাথে সেই জন্তুগুলোর ঝামেলা হয়েছিল, যেটার নাম ছিল মুটো, যেটা আমরা গডজিলার প্রথম পার্টে দেখেছিলাম, তখন সেম রিডিংস পাওয়া গেছে। কিং গিদোরা যখন অ্যারাইভ করে তখনও সেম রিডিংস পাওয়া গেছে। কথার মানে হচ্ছে যতবারই পৃথিবীতে বড় বড় কোনো বিপদ এসেছে, তখনই সেম টাইপের রিডিংসগুলো পাওয়া গেছে। তার মানে এটা একটা ডিস্ট্রেস কল, একটা SOS, অর্থাৎ কেউ একজন সাহায্যের জন্য আহ্বান করছে সেই মাটির নিচে, অথবা সেই হলো আর্থে কেউ একজন এই ডিস্ট্রেস কলটা পাঠাচ্ছে, বোঝানোর চেষ্টা করছে যে একটা বড় বিপদ আসছে এবং তাদের অবশ্যই সেই হলো আর্থে যাওয়া প্রয়োজন জিনিসটাকে খতিয়ে দেখার জন্য যে আসলে কি হচ্ছে। তবে এটা যেমন তেমন কোনো সিগন্যাল না বা কোনো যন্ত্রের মাধ্যমে পাঠানো হয়নি। এই সিগন্যালটা অনেকটা টেলিপ্যাথিক, যার কারণে জিয়া নামক সেই ছোট মেয়েটাও তো এই সিগন্যালটা পেয়েছে। মানে সাধারণ মানুষেরা তো এই জিনিসটা বুঝতে পারেনি, এই ছোট মেয়েটা কিভাবে বুঝলো? তারা প্রত্যেকে এখন সেই হলো আর্থে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের কং সেও চাঙ্গা হয়ে গেছে এবং সেও সেই পোর্টালটা ধরে চলে যায় সেই হলো আর্থে। সেই হলো আর্থে প্রবেশ করার পরেই মানুষেরা কিছু অদ্ভুত প্রাণীদের দেখতে পায়, যাদেরকে ভার্টেসিন্স বলা হয়। এরা খুবই শান্ত প্রকৃতির প্রাণী, যতক্ষণ না এদের পিছনে কেউ কাঠি করছে। আর কেউ যদি একবার কাঠি করে তাহলে একদম হাই পাওয়ারের ইলেকট্রিক শর্ট দিতে এরা পিছু পা হবে না। যাই হোক, তাদের প্লেনের কিছু প্রযুক্তি রয়েছে। তাদের অ্যাক্টিভ ক্যামোফ্লেজটা তারা অন করে দেয়, যাতে তাদের প্লেনটা ঠিক এক্স্যাক্টলি সেই জন্তুগুলোর মতন দেখতে লাগে, যাতে জন্তুগুলো কোনো বিপদ না ফিল করতে পারে। অন্যদিকে আমরা তো দেখেছিলাম গডজিলা ঘুম থেকে উঠে গেছে, তবে সে যাচ্ছে কোথায়? সে চলে গেছে ফ্রান্সের উদ্দেশ্যে। একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে হিউজ পরিমাণে রেডিয়েশন এবং শক্তি সে শোষণ করছে। তারপর আমরা কিছু ননসেন্সের মতন সিন দেখি, যে সিনগুলোর কোনো মানেই হয় না। কয়েকটা ড্রোন এসে গডজিলাকে হত্যা করার চেষ্টা করে। এই সিনটা দেওয়ার এখানে কোনো মানে আছে কি? মানে আমরা দেখেছিলাম যে এই আদমরা গডজিলাকে পরমাণু বিস্ফোরণের মাধ্যমে তাকে পুনর্জীবিত করে দেওয়া হয়, মানে যেটা দিয়ে সবকিছু ধ্বংস হয়, সেটাতে গডজিলা আরও চাঙ্গা হয়ে যায়। তো একটা ছোটোখাটো মিসাইল এই জন্তুটার কি হবে? আমি জানি না ভাই, এই সিনটা আমার সত্যি খুব ননসেন্স মার্কা লেগেছে। অন্যদিকে সেই মানুষেরা মোনার্কের আউটপোস্ট 1-এ গিয়ে পৌঁছায়, যে স্থানটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তারা আতঙ্কে রয়েছে যে এই কাজটা কেই বা করতে পারে। অবশ্যই কং তো এরকম বেহুদা কাজ করবে না। একই সাথে এই আউটপোস্টটা কয়েক বছর ধরে এখানে রয়েছে, কেউ তো কোনোদিন আক্রমণ করেনি, তো রিসেন্ট কি হলো?
অন্যদিকে আমাদের কং তার পুরনো বাসস্থানে গিয়ে পৌঁছায়, তার পুরনো অস্ত্র সেই ব্যাটেল এক্সটা নিয়ে নেয়। বাই দ্য ওয়ে, এই ব্যাটেল এক্সটার ব্যাপারে হয়তো আপনারা জানেন, গডজিলার ডরসাল প্লেট দিয়ে তৈরি এই ব্যাটেল এক্সটা, যেটা সব ধরনের এনার্জি রেডিয়েশনগুলো অ্যাবজর্ব করতে পারে, শোষণ করতে পারে। তো অবভিয়াসলি গডজিলার মতন একটা ওপি ক্যারেক্টারের সাথে লড়তে হলে তো কংয়ের এরকম একটা অস্ত্র প্রয়োজন, তাই না? সো কং তার আগের জায়গাতে গিয়ে পৌঁছায় যে স্থানটা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তবে এবার সে সেখানে নতুন কিছু একটা দেখতে পাচ্ছে, কিছু জন্তুর আওয়াজ, যে আওয়াজগুলো তার নিজেরই মতন, মানে এই কংয়ের মতন এবদেরই মতনই আওয়াজ, কোথা দিয়ে একটা আসছে সেটা। আর সেই খোঁজেই কং গিয়ে পৌঁছায় একটা সাবটেরানিয়ান রেলমে, মানে এই হলো আর্থের মধ্যে আরেকটা হলো আর্থ। আর সেখানে কং যেটা খুঁজছিল সেটা ফাইনালি পেয়ে যায়। প্রথমেই সে মুখোমুখি হয় একটা ছোট এপের, মানে একটা ছোট কং, যার নাম হচ্ছে সুকো। তবে সে একা ছিল না, তার সাথে অন্যান্য এপরাও ছিল, যার সাথে কংয়ের লেগে যায় ঝামেলা। তবে ভাই কং যথেষ্ট স্ট্রং, তাদেরকে উদ্যম কেলায়, তবে সুকোকে সে কিছু বলে না। কং জাস্ট জানতে চায় যে তারা কোথা থেকে এসছে এবং সে আওয়াজটা কোথা দিয়ে আসছিল। সুকো তো তাকে কিছু বলতে চায় না, তবে কং তাকে ধমক দেওয়াতে ফাইনালি সে বলে দেয়। অন্যদিকে আমাদের সেই মানুষগুলো মনার্কে সেই আউটপোস্ট 1-এর কিছু ভিডিও ফুটেজ বার করেছে। তারা দেখতে পায় যে হ্যাঁ, সেখানে একটা বৃহৎ জন্তু আক্রমণ করেছে, যাকে এক্স্যাক্টলি কংয়ের মতন দেখতে, তবে সেটা কং তো না। তবে সেই মুহূর্তে যখন তারা প্লেনে ছিল, তখন আবার তারা সেরকম একটা সিগন্যাল রিসিভ করে, কেউ একটা সাহায্য চাইছে। সেই সিগন্যালটা ছিল যথেষ্ট স্ট্রং, তাদের প্লেন তো প্রায় কন্ট্রোলের বাইরে চলে গেছিল, তা সত্ত্বেও তারা সেই সিগন্যালটা ট্রেস করে পাশাপাশি একটা জায়গায় ল্যান্ড করে। যাই হোক, সেই স্থানে বের্নির কিছু ক্রিঞ্চ কমেডি দেখতে পাই, মানে মানুষকে যথেষ্ট হাসানোর প্রচেষ্টা হয়েছে সেখানে কিছু জঙ্গলের জন্তুদেরও দেখিয়েছে। অবভিয়াসলি হস্টাইল প্রাণী, সেখানে কত ধরনের যে জন্তু রয়েছে সেটা কেই বা জানে। অন্যদিকে আমাদের গডজিলা স্পেন ত্যাগ করে সমুদ্রের দিকে রওনা দেয়। গডজিলার যাত্রাপথটাকে ট্র্যাক করা হচ্ছে, সে সম্ভবত গ্রিনল্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছে, যে রিজনে আর একটা জন্তু রয়েছে, আর একটা বৃহৎ টাইটান, যেটাকে টিয়ামাট বলা হয়। এখন কেউ জানে না যে গডজিলার অ্যাকচুয়ালি কি হয়েছে, যে শরীর ভর্তি রেডিয়েশন নিয়ে যে সে পাগলের মতন ওইদিকে যাচ্ছে। কেউ না কেউ তো তাকে খুব খেপিয়েছে। অন্যদিকে সেই মানুষগুলো যারা সেই হলো আর্থের মধ্যে রয়েছে, তারা সেই সিগন্যালের খোঁজ করতে করতে একটা অদ্ভুত স্থানে গিয়ে পৌঁছায়, যেখানে একটা পৌরাণিক টেম্পল ছিল, এবং জিয়ান এবং সেই ছোট মেয়েটা বুঝতে পেরে যায় যে তার মানুষেরাই এই টেম্পলে বসবাস করতো, অর্থাৎ তার সেই ইউই ট্রাইবের মানুষেরই টেম্পল এটা। সেখানে দেওয়ালে মথরা নামক যে জন্তুটা ছিল তারও একটা ছবি দেখতে পাই, মানে এক টাইপের খোদাই করা, যেখান থেকে একটা সিক্রেট যাওয়ার প্যাসেজ তৈরি হয়। তারা দেখতে পায় যে তাদের সামনে একটা পাতলা দেওয়াল রয়েছে, যে পাতলা দেওয়ালটা সেই মথরা নামক যে জন্তুটা রয়েছে সেই বানিয়েছে তার জাল দিয়ে। সো সেই পাতলা দেওয়াল ছেদ করে তারা একটা ভিন্ন দুনিয়াতে গিয়ে প্রবেশ করে, যে দুনিয়াটা বার্নির কাছে একটা স্বপ্নের মতো। অন্যদিকে কংয়ের সাথে তো রয়েছে সেই ছোট কং, অর্থাৎ সেই সুকো, যে মনে মনে একটা ফোন দিয়ে এটে বসে আছে। সে কংকে নিয়ে একটা জলাশয়তে চলে যায়, যেখানে একটা বড় জন্তু রয়েছে, যেটার নাম হচ্ছে ড্রন ভাইপার। তবে কং তো সেটা জানতো না। সুকো ভেবেছিল যে সেই জন্তুটা হয়তো কংকে মেরে দেবে এবং সুকো একদম ফ্রি হয়ে যাবে, তবে সেটা তো আর হয় না। কং লিটারালি সেই জন্তুটাকে মেরে দেয়, ঠিক সেম সিন যেমনটা আমরা সেই কং স্কাল আইল্যান্ডে দেখেছিলাম। এবং আমি সত্যি জোর গলায় বলতে পারি, এই সম্পূর্ণ মনস্টারভার্সের যতগুলো সিনেমা আছে তার মধ্যে কং স্কাই আইল্যান্ড আমার সব থেকে সেরা লেগেছিল। যাই হোক, কং সেই জন্তুটাকে হত্যা করে দেয় এবং তার মাংসটা খাওয়া শুরু করে। তবে সে একা খায়নি, সুকোকেও দিয়েছে। সুকো আস্তে আস্তে বুঝতে পারে যে না, কং তো খারাপ না, বরং সে ভালো। অন্যদিকে আমাদের গডজিলা সেই আর্টিক রিজনের দিকে এগোচ্ছে, সেই বরফের দুনিয়া। সেখানে তো আর এক বৃহৎ একটা জন্তু রয়েছে, যেটার নাম হচ্ছে টিয়ামাট। তবে অবভিয়াসলি গডজিলা তাকে হারিয়ে দেয়। দেখুন, এই জন্তুটা যেমন তেমন কোনো জন্তু না, ঠিক আছে? এটাকে মেসোপটেমিয়ান মাইথোলজিতে ওয়াটার গডেস বলা হয়। একই সাথে এই জন্তুটা অনেক বড়, অনেক টেরিটোরিয়াল, অনেক হিংস্র, এবং তার শরীরে সে প্রচুর পরিমাণে এনার্জি স্টোর করে রাখে, মানে বলতে পারেন একটা বড় ব্যাটারি সেটা। তবে ভাই, এই প্রাণীটা তো মানুষদের কোনো বাস দেয়নি। গডজিলা সিম্পলি গেল, প্রাণীটাকে হত্যা করলো, তার শরীর থেকে এনার্জিগুলো অ্যাবজর্ব করে নিল, সেখান থেকে চলে গেল। এই প্রাণীটাকে হত্যা করার কোনো মানেই আমি দেখছি না এখানে। ভাই, সে কয়েক হাজার কিলোমিটার দূরে রয়েছে, নিজের চরকায় তেল দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এই প্রাণীটা যথেষ্ট স্ট্রং একটা পাওয়ারফুল ক্যারেক্টার, যাকে নিয়ে একটা আলাদা সিনেমা বানানো যেত। তবে গডজিলার মুড হয়েছে, কারোর কিছু করার নেই। জাস্ট মুড হয়নি, বরং গডজিলা কিছু না কিছু তো একটা সেন্স করেছে। সেই যে ডিস্ট্রেস সিগন্যালটা, যেটা হলো আর্থ থেকে এসেছে, যেটা মানুষরাও পেয়েছে, জিয়া নামক সেই বাচ্চা মেয়েটাও পেয়েছে, সেটা গডজিলাও পেয়েছে। একটা বড় বিপদ আসছে এবং গডজিলা নিজেকে রিচার্জ করছে সেই লড়াইয়ের জন্য। এখন রিচার্জের জন্য তো ব্যাটারি প্রয়োজন, এবং সেই জন্তুটার মতন ভালো ব্যাটারি আর কি হতে পারে। যাই হোক, অন্যদিকে সেই মানুষেরা সেই হলো আর্থে একটা স্থানে গিয়ে পৌঁছায়, সেই বৃহৎ টেম্পলটা যেখানে রয়েছে, যেটার নাম হচ্ছে ম্যালেঙ্কা, এবং এখান থেকে সেই সিগন্যালটা পাঠানো হয়েছে। এখানে এই ইউই ট্রাইবের মানুষেরা বসবাস করে, যারা আবার মুখে কথা বলে না, তারা টেলিপ্যাথির মাধ্যমে কথা বলে। সেই কারণেই তো আমরা জিয়াকে দেখতে পাই, সে কথা বলে না।
সো তাদের যে লিডার ছিল সে জিয়াকে স্পর্শ করেই বুঝে গেছে যে না, তার সাথে থাকা এই মানুষগুলো, বিশেষ করে ডক্টর অ্যান্ড্রু জিয়াকে দত্তক নিয়েছে। সো তারা বুঝে যায় যে না, এই মানুষগুলো ভালো, এরা এখানে কোনো ক্ষতি করতে আসেনি। অন্যদিকে কং এবং সুকো তারা তো জার্নি করছে এবং তাদের যাত্রা পথে আমরা একটা বৃহৎ জন্তুর কঙ্কাল দেখতে পাই, যেটা নিয়ে ফ্যান্সের মধ্যে অনেক ডিবেটও রয়েছে যে এটা কোন জন্তু। আমিও রিয়েলি জানি না, কারণ অবভিয়াসলি এই সিনেমাতে এটাকে ক্লিয়ার করা হয়নি, কিন্তু জন্তুটার সাইজ এতটা বড় যে তার কঙ্কালের কাছে কংকে কত ছোট লাগছিল। তবে কংয়ের তো কোনো ধারণাই নেই যে সেই ছোট সুকো তাকে কোন ভয়ানক জায়গায় নিয়ে যাচ্ছে। সেই মানুষগুলো বর্তমানে ইউই ট্রাইবের সেই টেম্পেলের মধ্যে রয়েছে, যেখানে দেওয়ালে খোদাই করে সব অতীতের গল্পগুলো লেখা রয়েছে, যে অতীতে যে বড় যুদ্ধটা হয়েছিল। একটা সময় যেমন সারফেস ওয়ার্ল্ড অর্থাৎ মাটির উপর এবং মাটির নিচে দুনিয়ার মধ্যে শান্তি বিরাজ ছিল, তবে এখানে আর একটা বানরের কথা উল্লেখ রয়েছে যার নাম হচ্ছে স্কার কিং, যে গডজিলার এগেনস্টে যুদ্ধ ঘোষণা করে। একটা বড় যুদ্ধ হয় গডজিলার সাথে, তবে অবশেষে গডজিলা স্কার কিং এবং তার দলকে সেই হলো আর্থের মধ্যেই আটকে রেখে দেয় এবং পরে কং নিজে সেই স্কার কিংকে দেখতে পারে। সেই ছোট সুকো কংকে সেই অদ্ভুত একটা স্থানে নিয়ে যায়, ভলক্যানিক একটা এরিয়া, যেখানে তার মতনই বহু এপরা যারা গোলামি করছে এবং তাদের উপরে থাকা অন্যান্য কিছু এপ যারা তাদের উপর অত্যাচার করছে। তবে আমাদের কং, যার মনে সত্যি কোনো ভয় নেই, মানে লিটারালি সে গডজিলার সাথে লড়েছে, ভয়টার মন থেকে উঠে গেছে তার। সে ভেবেছে যে কেই বা এদের বস হবে এবং তখন সে স্কার কিংকে নিজের চোখের সামনে দেখতে পায়, যাকে দেখতে সত্যি খুবই হরিফিক, মানে সত্যি ভয়ানক ছিল। তবে ওই যে একটা কথা আছে না, ফুটো কলসি বাজে বেশি, এটার মানেটা একদম ভিডিও শেষেই বুঝতে পেরে যাবেন। যাই হোক, স্কার কিং তো সেখানে নিরীহ এপগুলোর উপর অত্যাচার করছে, তবে এপদের ফেরেস্তা কং সেগুলো তো আর হতে দিতে পারে না। স্কার কিং এর সাথে লেগে যায় তার একটা বড় ঝামেলা। স্কার কিং এর কাছে রয়েছে একটা হুইপ্লাশ, যেটার কারণে কং এর হাতটা অনেকটা ড্যামেজ হয়। তবে কং অত সহজে তো হার মারবে না, স্কার কিংকে লিটারালি পায়ে পা রেখে টেক্কা দিচ্ছিল। তাই অবশেষে স্কার কিং আচমকা চিটিং করে বসে। নিজে তো লড়তে পারছে না, সেই কারণে সে একটা বৃহৎ জন্তুকে বন্দি করে রেখেছে, তাকে আদেশ দেয় কংয়ের উপর আক্রমণ করার জন্য। আর সেই বৃহৎ জন্তুটা আর কেউ না, সেটা হচ্ছে শিমো। স্কার কিং এর হুইপ্লাশের মধ্যে একখানা ছোট ক্রিস্টাল রয়েছে, যেটা দেখে শিমো ভয় পেয়ে যাচ্ছে এবং এই সিরিজে এটাও এক্সপ্লেন করা হয়নি যে সেই ক্রিস্টালটা আসলে কি, কেন শিমো সেটা দেখে ভয় পেয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, এই শিমো কিন্তু একটা ভয়ানক ক্যারেক্টার, মানে লিটারালি গডজিলাকে টেক্কা দেওয়ার মতন একটা ক্যারেক্টার। সে প্রথমত সে অনেক এনশিয়েন্ট, অনেক পুরনো, বলতে গেলে গডজিলারও আগে, এবং এর কারণেই একটা সময় পৃথিবীতে আইস এজ এসেছিল, মানে বরফের যুগ। যাই হোক, সেটা নিয়েও আমরা আলোচনা করব। সো এই শিমো সেই ক্রিস্টালটা দেখে ভয় পেয়ে যায়। সো অনেকে বলে যে সেই ক্রিস্টালটার মাধ্যমে এক টাইপের হাই পিচ সাউন্ড তৈরি হয়, যেটা হয়তো সেই শিমো সহ্য করতে পারে না, তার কষ্ট হয়, অথবা সেটা শিমোরই শরীরের কোনো একটা অংশ, তারই পিঠের একটা শার্টস, একটা ক্রিস্টাল, যেটা দেখে স্কার কিং তাকে ভয় দেখায়। তো নানান পসিবিলিটিস হতে পারে। আপনার কি মনে হয় সেটা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন। যাই হোক, সেই শিমো এতটা পাওয়ারফুল, তার আইস ব্রেথ, মুখ থেকে বরফ বেরোচ্ছে ভাই, যেটা লিটারালি কংকে একটা ফ্রস্ট বাইটের আঘাত দিচ্ছে। সো কংয়ের তখন কি করা উচিত? সেখান থেকে পালানো উচিত, আর সে সেটাই করে, কোনো মতে নিজের যান বাঁচিয়ে পালায়। তবে এতক্ষণ যে জিনিসগুলো হচ্ছিল, কং যে সেই স্থানে গিয়ে পৌঁছালো, সব জিনিস এগুলো একটা ভবিষ্যৎবাণীরই অংশ। সেই ইউই ট্রাইবের মানুষেরা সেই জিনিসটা অনেক আগেই লিখে রেখেছিল যে এই জিনিসটা হবে। সেই যে স্কার কিং, সে আবারও সেই আন্ডারওয়ার্ল্ড থেকে বাইরে বেরিয়ে আসবে মানুষদের দুনিয়া অর্থাৎ মাটির উপরে দুনিয়াটাকে জয় করার জন্য। তবে এবার এই যুদ্ধে গডজিলা একা থাকবে না, তাকে সাহায্য করবে গডজিলার পুরনো বন্ধু মথরা, যে অবশ্যই মারা গিয়েছিল। আমরা দেখেছিলাম কিং গিদোরা মেরে দিয়েছিল, তবে তাকে পুনর্জীবিত করা হবে এবং এই লড়াইয়ে এই ইউই ট্রাইবের মানুষদের বাঁচাবে আরেকজন ইউই ট্রাইবের মেম্বার, যে স্কাল আইল্যান্ড থেকে এসেছে। সেটা আর কেউ না, অবশ্যই জিয়ান এবং সেই ছোট বাচ্চা মেয়েটা। মানে এই প্রত্যেকটা জিনিস অনেক আগে থেকেই সেখানে লেখা ছিল। যাই হোক, আমাদের কং তো কোনো মতে পালায়। আমাদের ছোট্ট সুকো, সে কিন্তু কংকে এবার সাহায্য করে, কারণ জানে যে কং ভালো। তবে কংয়ের হাতটা যথেষ্ট ড্যামেজ হয়েছে, সেটার একটা চিকিৎসা প্রয়োজন। অন্যদিকে ম্যালেঙ্কা নামক সেই স্থানে ইউইদের সেই গ্রামে মানুষেরা কিছু অদ্ভুত জিনিস দেখে একেবারেই অবাক, যে সেখানে গ্র্যাভিটেশনাল ফোর্স ভিন্নভাবে কাজ করে। মানে মাধ্যাকর্ষণ শক্তি বলতে আমরা যেটা বুঝি, সেটা সেখানে সেরকমভাবে কাজ করে না। সো যেখানে ওজনের ব্যাপার নেই, সেখানে রাতোরাত একটা পিরামিড তৈরি করে দেওয়া তাদের পক্ষে নর্মাল ব্যাপার। সো সেটারই সৎ ব্যবহার করে থাকে সেই মানুষগুলো। যাই হোক, কিছু সময় পরেই আহত কং সেখানে চলে আসে, যার হাতের তো চিকিৎসা প্রয়োজন, এবং তখন সেখানে আমরা মোনার্কের প্রজেক্ট পাওয়ার হাউস নামক একখানা প্রজেক্টের ব্যাপারে জানতে পারি, যে প্রজেক্টটা বন্ধ করে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি দেখুন, কং তো গডজিলার সাথে লড়েছে, মেকা গডজিলার সাথে লড়েছে, তো মানুষও বুঝে গেছে যে না, কংয়ের থেকেও শক্তিশালী কিছু আছে, তো কংকে আরও একটু শক্তিশালী বানানোর প্রয়োজন। দেখুন, বিশেষ করে কং হচ্ছে একটা বানর, সে কীভাবে চিন্তা করে আমরা জানি। অন্যদিকে গডজিলা, তার মাথায় কী চলে কেউ জানে না, কখন মাথা বিগড়ে যাবে সেটাও আমরা জানি না।
যার প্রমাণ আমরা গডজিলা -1 সিনেমাতে দেখেছিলাম। বাই দ্য ওয়ে, গডজিলা -1 ভিডিওটা যদি আপনারা এখনো না দেখে থাকেন তো কি করছেন, চুপচাপ দেখে আসুন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সো সেই মোনার্ক কংকে আরও পাওয়ারফুল বানানোর জন্য তার জন্য একটা গান্টলেট বানিয়েছিল, যেটার নাম হচ্ছে বিস্ট। বিস্ট মানে জন্তু, তবে সেই বিস্টের একটা ফুল ফর্ম রয়েছে, সেটা হচ্ছে বায়ো এনহেন্সড অ্যানাটমিক সেইসমিক থান্ডার। সেটা কংয়ের জাস্ট ঘুষির পাওয়ারটা বাড়াবে না, তার হাতে যে ক্ষতটা রয়েছে সেটাকেও হিল করে দেবে। তবে বড় বিপদ হচ্ছে সেই স্কার কিং, সে তো সেই স্থানের উদ্দেশ্যেই আসছে। স্কার কিংয়ের চ্যালাপোলারা দেখে নিয়েছে যে সেখান থেকে একটা এক্সিট পয়েন্ট রয়েছে। অ্যাকচুয়ালি সেই ইউই ট্রাইবের মানুষেরা যেখানে বসবাস করে, যে স্থানটার নাম হচ্ছে ম্যালেঙ্কা, সেখান থেকে পৃথিবীতে যাওয়ার অনেকগুলো এক্সিট পয়েন্ট রয়েছে বা অনেকগুলো পোর্টাল রয়েছে, যেটার মাধ্যমেই তারা এই মাটির নিচে এবং মাটির বাইরের দুনিয়ার সাথে কানেকশনটা রেখেছে। যাই হোক, কং চলে যায় সেই এক্সিট পয়েন্ট ধরে গডজিলাকে ডাকার জন্য, কারণ সে তো অবশ্যই জানে যে এই লড়াই সে একা জিততে পারবে না। তবে গডজিলা সে তো আর জানে না যে কং সাহায্য চাইতে এসেছে। তাদের মধ্যে একটা ডিল হয়েছিল না যে কং এই মাটির বাইরের দুনিয়া আর আসবে না, তবে সে তো চলে এসেছে। গডজিলা বিলে, এই বেটা তুই আবার এসছিস। সেখানে লেগে যায় দুই পক্ষের মধ্যে চরম লড়াই। গডজিলা তো লিটারেলি কংকে একটা সুপ্লেক্স দিয়ে দেয়। মানে আপনি যদি ভেবে থাকেন যে সে তো গিরগিটি লড়বে কি করে হাতাহাতি, তবে আপনি ভাই সত্যি ভুল। যদিও বলা বাহুল্য, গডজিলার ক্লাসিক সিনেমাগুলো যদি আপনারা দেখেন তো এরকম বহু উদ্ভট কাজ করতে দেখবেন আপনি গডজিলাকে। সো তারই প্রবলি একটা রেফারেন্স এখানে আমরা পেয়েছি। অন্যদিকে কং হাতে সেই গানলেট পেয়ে ভেবে তো ছিল যে গডজিলাকে সে হারিয়ে দেবে, তবে না ভাই, পসিবল না এটা। তবে সময় মতন সেই মথরা এসে গডজিলাকে আটকে দেয়। মথরা অর্থাৎ গডজিলার সেই পুরনো বন্ধু। আসলে সেই ইউই ট্রাইবের মানুষেরা নানান তন্ত্র সাধনা করে সেই জিয়া নামক বাচ্চাটার সাহায্যে মথরা নামক সেই জন্তুটাকে পুনর্জীবিত করে দেয় এবং সে গিয়ে গডজিলা এবং কংয়ের ঝামেলা থামিয়ে দেয়। মানে বেসিক্যালি তাদের এখন ঝামেলা করে লাভ নেই, কারণ একটা বড় বিপদ আসছে, তাদের দুজনকে আবার একত্রে লড়াই করতে হবে। সো তারা সময় মতন সেই স্থানে গিয়ে পৌঁছায়। স্কার কিংয়ের সাথে তাদের লড়াই হয় সেই হলো আর্থের মধ্যেই। যেমনটা বললাম, সেই গ্রামে সেখানকার গ্র্যাভিটি এক ভিন্নভাবে কাজ করে, যেটা সায়েন্স আমার মাথার উপর দিয়ে গেছে। আমি জানি না এত বেফালতু অহেতুক সায়েন্স দেওয়ার মানেটা কি। যাই হোক, সেই মানুষগুলো সেখানকার গ্র্যাভিটি একদম জিরো করে দেয়, শূন্য মাধ্যাকর্ষণ শক্তি, সবাই হাওয়ায় ভেসে লড়াই করা শুরু করে। এখানে তেমন এক্সপ্লেন করার মতন কিছুই নেই, কারণ জাস্ট কয়েকটা জন্তু লড়াই করছে এখানে। বাট সেই জিরো গ্র্যাভিটি অল্প কিছু সময়ের জন্য স্টে করে, পরে আবার সেটা নর্মাল হয়ে যায় এবং সেখানে একটা পোর্টাল ছিল, যেটার মাধ্যমে সেখানে থাকা প্রত্যেকটা জন্তু, আই মিন কং, গডজিলা, স্কার কিং এবং শিমো, তারা প্রত্যেকে সার্ফেস ওয়ার্ল্ডে গিয়ে পৌঁছায়। সার্ফেস ওয়ার্ল্ড বলতে স্থানটা ছিল ব্রাজিল, রিও ডি জেনেরো। বিচের পাশে মানুষেরা বিন্দাস মস্তি করছে। কে জানতো যে তাদের শান্তি দীর্ঘস্থায়ী না। আকাশ থেকে আচমকা বৃহৎ জন্তুগুলো টপকা এবং সেখানে লড়াই শুরু হয়ে যায়। যাই হোক, সেখানে চরম তোলপাড় হয়, কিছু এপিক ভিএফএক্স আমরা দেখতে পারি, বাট অবশেষে সত্যের জয় হয়। সেই স্কার কিং যে ক্রিস্টালটা দিয়ে শিমোকে বশে করে রেখেছিল, সেই ক্রিস্টালটা সুকো নামক সেই ছোট্ট কং ভেঙে দেয়, যার ফলে শিমো সেই স্কার কিংয়ের গোলামি থেকে মুক্ত হয়ে যায়। দেখুন, শিমো খুবই ওপি ক্যারেক্টার, তাকে কেউ হারাতে পারছে না। সে প্রথমেই এসে সেই গোটা শহরের পরিবেশটা চেঞ্জ করে দিয়েছিল তার আইস ব্রেথ দিয়ে। বড় ডেঞ্জারাস একটা ক্যারেক্টার, তো তার আগে একটা ব্যবস্থা করা প্রয়োজন। তো সেই ক্রিস্টালটা ভেঙে যাওয়ার পর সে আর কারোর গোলামি মানবে না। গডজিলার আদর্শ শুনে সে পাল্টা স্কার কিং এর উপরেই আক্রমণ করে এবং স্কার কিং এর সাথে যেটা হয় না, সেটা লিটারালি লাস্টে চোখে দেখা যাচ্ছিল না। মানে প্রথম থেকে এমনভাবে দেখানো হয়েছে, সিনেমার ট্রেলারে যেমনভাবে দেখানো হয়েছে যে না ভাই, ভয়ানক একটা ভিলেন আসতে চলেছে যে একটা টাপ লেভেলের ফাইট দেবে, বাট কিছুই দেখি না। লাস্টে স্কার কিংকে নিয়ে ক্যাচ খেলা হচ্ছে। শিমো স্কার কিংকে জমি দেয় এবং কং সেটা ভেঙে চুরে টুকরো টুকরো করে দেয়। মানে লিটারালি এটা কি ক্যারেক্টার আমি জানি না। আমি তো একটু আগে সেটাই বলেছিলাম যে কিং গিদোরার মতন এরকম বড় লেভেলের একটা ক্যারেক্টারকে এরা জাস্ট ফার্স্টেই মেরে দিল, কোনো মানেই ছিল না। আর অন্যদিকে এই সিনেমাতে শিমো রয়েছে, যার স্ক্রিন টাইম বেশি নেই, এই ক্যারেক্টারটাকে ভালো মতন এক্সপ্লোরই করা হয়নি। সবচেয়ে বড় কথা, এই টাইটানটার জন্য নাকি পৃথিবীতে একটা সময় বরফের যুগ এসেছিল, যেটাকে আমরা আইসেজ নামে চিনি। একই সাথে এরকমও থিওরি রয়েছে যে সেই যে কিং গিদোরা, যাকে আমরা আন্টার্কটিকার নিচে বরফে জমে থাকা অবস্থায় দেখেছিলাম, আসলে সেই শিমোই কিং গিদোরাকে বরফে জমিয়ে দিয়েছিল। এখন আপনাদের কেমন লেগেছে আমি জানি না, বাট এই সিনেমাটা আমার এই মনস্টারভার্সের একটা ডাউনগ্রেড মনে হয়েছে। এই সিনেমার মধ্যে অনেক পোটেনশিয়াল রয়েছে, অনেক কিছু রয়েছে, বাট কিছু আলতু ফালতু ফ্যান্সি জিনিসের পিছনে তারা নষ্ট করে জাস্ট ফ্র্যাঞ্চাইজিটাকে না ধ্বংস করে দেয়। এখন দুদিনের হলিউড সিনেমা দেখা মানুষদের কাছে হয়তো খুব ভালো লাগতে পারে, মানে তারা চোখের সামনে বড় বড় জন্তুদের লড়াই দেখছে, হলিউডের ভিএফএক্স, তারা ভাবছে ও বাবা কি সুন্দর জিনিস। তাদেরকে ডেফিনেটলি আমি জিনিসগুলো এক্সপ্লেন করতে পারবো না, বাট যারা আপনারা সিনেমা দেখেন, অ্যাকচুয়ালি যারা মনস্টারভার্সের সিনেমাগুলো প্রথম থেকে ভালো মতন দেখে এসেছেন, তারা হয়তো রিলেট করতে পারবেন যে আমি কি বলার চেষ্টা করছি। মোটমাট কথা, এই স্কার কিংকে একটু স্ট্রং দেখাতে পারতো অ্যাটলিস্ট, যেভাবে ট্রেলার এবং প্রথম থেকে এটাকে প্রেজেন্ট করেছে। যাই হোক, তারপর একটা হ্যাপি এন্ডিং। জিয়া নামক সেই মেয়েটা তার ট্রাইবেল লোকদের খুঁজে পেলেও সে ডক্টর অ্যান্ড্রুর সাথে থাকারই সিদ্ধান্ত নেয়।
অন্যদিকে কং হয়ে যায় সেই ট্রাইবের লিডার, মানে স্কার কিং তো মারা গেছে, তার জায়গা কং নিয়ে নিয়েছে। এখন সে প্রত্যেকটা বানরের সঠিকভাবে বিচার করবে। গডজিলা এখন শান্ত, আর কোনো ঝামেলা নেই, চলে যায় একটা কিউট বিড়ালের মতন সেই কলোসিয়ামের মধ্যে ঘুমানোর জন্য। যে সিনটা আমার সত্যি অকওয়ার্ড লেগেছে, বাট দেখতেও খুব সুন্দর লেগেছে এই সিনটা। তবে খারাপ লাগছে জাস্ট টিয়ামাট নামক সেই জন্তুটার জন্য। আন্টার্কটিকায় থাকে ভাই, একাই থাকে, কারুর কোনো ঝামেলা করে না। গডজিলা লিটারালি তাকে মেরে দিল কিছু শক্তি পাওয়ার জন্য, সে জাস্ট শহীদ হয়েছে বিনা কারণে। এবং আর একটা জিনিস এই সিনেমাতে বন্ধ করা প্রয়োজন, যে কথাটা আমার খুবই স্টুপিড লাগে, যে গডজিলা হচ্ছে নেচারের রক্ষাকর্তা, তারা নেচারের ব্যালেন্সটাকে, এই কথাগুলো খুবই স্টুপিড লাগে, আমার কোনো অ্যাঙ্গেল থেকেই ভালো লাগে না। দেখুন, গডজিলা একটা ওপি ক্যারেক্টার, সে মানুষদের কিছু বলছে না, মানুষদের উপরে দয়া করেছে, এটার জন্য মানুষরা ধন্য। নেচারের ব্যালেন্স বজায় রাখছে, এইসব আলবাল কথাগুলো সত্যি কথা খুবই স্টুপিড লাগে, যেখানে গডজিলার কারণে কয়েক হাজার লক্ষ কোটি টাকার প্রপার্টি ধ্বংস হচ্ছে। সো স্টুপিড ননসেন্স কথাগুলো একটু বাদ দিয়ে এই সিনেমাটাকে একটু রিয়েলিস্টিক বানানো যেতে পারে, বাট হু কেয়ার্স, আমি তো পাগলের মতন বকেই যাচ্ছি এবং ভবিষ্যতেও বকেই যাব। তো এই ছিল আমার ভিডিও, কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন, আপনাদের ওপিনিয়ন্সগুলো জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আমাকে সোশ্যালে ফলো করতে ভুলবেন না, যেগুলো লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আর একটা ভিডিওতে। টিল দেন সাবধানে থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।